রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমরা এখন ক্লাসটা শেয়ার করবো। ক্লাস দেখতে পাইতেছো সবাই? জি ভাইয়া। হ্যাঁ, তো আজকে আমরা যে টপিকটা শেষ করছিলাম সেটা দিয়ে শুরু করবো। কালকে আমরা শেষ করছিলাম কি শেষ করছিলাম আমরা ম্যাথ দিয়ে। ম্যাথটা তোমাদের যদি মনে থেকে থাকে আমি কটা জিনিস চেয়েছিলাম, কিছু চেয়েছিলাম সমবেগে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ কতটুকু হবে সেটা আমি কইরা দিছিলাম তোমাদের, আমার যদি মনে পড়ে। এখন আমরা মোট ত্বরণ বের করি এই গ্রাফ থেকে। তো দেখো তো এখানে আমাদের এই জিনিসটা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে কতটুকু সমাজ ত্বরণে চলছে গাড়িটা, কতটুকু সমাজ সমবেগে চলছে, কতটুকু এটা যদি মন্দন হয়ে থাকে মন্দনে চলছে। বুঝতে পারছি এভরিওয়ান? হ্যাঁ। ভেরি। তো তোমরা দেখো তো এখানে আগে চলছে কিসে চলছে একটা দেখি, এই যে এখান থেকে এই পর্যন্ত তরুণ। এখানে। হ্যাঁ, ভেরি গুড। প্রথম 8 সেকেন্ড এই গাড়িটা ত্বরণে চলছে, কিসে চলছে? তরুণী। হ্যাঁ, ভেরি। পরবর্তী 8 সেকেন্ড কিসে চলছে? সমবেগে। সমবেগে। এবং সমবেগ কেন? বেগটা সেম ছিল, কারণ বেগটা সেম ছিল। এরপর 16তম সেকেন্ড থেকে শুরু করে 32তম সেকেন্ডে এই কিছুক্ষণ এটা চলছে, এটা হচ্ছে গিয়ে বন্ধন। মন্দন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তো তোমরা প্রথমে এই ম্যাথটা সলভ করে প্রথম থেকে হচ্ছে কোন কোন অবস্থায় ছিল সেটা বুঝতে হবে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারছো। প্রথম 8 সেকেন্ড চলছে স্মরণের, পরবর্তী 8 সেকেন্ড চলছে সবেগে, পরবর্তী 8 সেকেন্ড চলছে মন্দন। মন্দনে। তো এখন আমরা ম্যাথটার যে কথাগুলো পাইছি সেটা আমরা বলি। প্রশ্ন মতে প্রথম 8 সেকেন্ড ত্বরণের গতিশীল ছিল। কিসে গতিশীল ছিল? ত্বরণে গতিশীল ছিল। ত্বরণ কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? স্পিডে। প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না, প্রশ্ন কি তুলছিল এভরিওয়ান? রেসপন্স নাই কেন? প্রশ্ন তুলছিল? জি ভাইয়া তুলেছি। হ্যাঁ শেষ তুলেছি। বেগ কত ছিল প্রথম 8 সেকেন্ডে? শেষ বেগ প্রথম 4 সেকেন্ড না। 16। ভেরি গুড, থ্যাংক ইউ। 16 মিটার পার সেকেন্ড প্রথম 8 সেকেন্ড এখানে ত্বরণে চলে। তো 16 মিটার পার সেকেন্ড কি শেষ বেগ ছিল এখানে। তো আমি এখন কি করব এখানে, আমি এখন এখানে কি করব, আমি এখানে কি করব? তো আমি এখানে যেটা করব, আমি তোমাদের কারো কারো সূত্র শিখেছিলাম, কি কি সূত্র শিখেছিলাম মনে আছে কারো? হ্যাঁ। কোন সূত্র? আমি বি ঠিক আছে, মাইনাস তোমাদের ইউ বাই টি। হ্যাঁ। হ্যাঁ, এরকম কয়টা সূত্র শিখেছিলাম। তো আমি আগে এখানে ত্বরণ নির্ণয় করবো, ভেরি গুড। তো আমি এখানে কি এ দিয়ে মানে ভি মাইনাস ইউ বাই টি এই সূত্রটা দিয়ে আমি এখানে ত্বরণটা বের করবো। ভি এখানে 16, ইউ হচ্ছে এখানে 0, আর এদের 0 ছিল, সেকেন্ড হচ্ছে গিয়ে টিটা। তো ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। গেলাম আমি আমার ত্বরণটা, তাই না এভরিওয়ান? হ্যাঁ। হ্যাঁ। প্রথম স্টেজে আমি ত্বরণটা বের করে ফেললাম। এখন ত্বরণে গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব যেটা আছে সেটা কি শিখছিলাম আমরা? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ কত ছিল? এক ফর্ম দিয়ে নিবো। এখানে ইউ কত ছিল? এখানে ইউ1 টি1 প্লাস হাফ এ1 টি স্কোয়ার, ঠিক আছে? এখানে ইউ1 কত? এখানে ইউ1 ছিল হচ্ছে গিয়া, এখানে ইউ1 ছিল হচ্ছে 0, টি1 কত? 8, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটা, আবার সেকেন্ড ব্র্যাকেট হাফ এ ছিল 2, আর টি স্কোয়ার কত? 8 সেকেন্ড এক্স স্কোয়ার, 2 2 কাটা, এক্স স্কোয়ার কত? 64 মিটার। প্রথম 8 সেকেন্ডের ত্বরণে 64 মিটার গেছে, এতটুকু বুঝছো এভরিওয়ান? জি। এখন দ্বিতীয় 8 সেকেন্ড সমবেগে চলে। দ্বিতীয় 8 সেকেন্ড যে সমবেগে চলে হ্যাঁ। এটা কি আমরা কত বের করছিলাম না? বের করছিলাম নাকি না? হ্যাঁ বের করেছিলাম। হ্যাঁ, তো ওইটার আনসার কত ছিল?
এটার আনসারটা যেটা আমি বের করছি আমি নতুন করে অঙ্কটা করতেছি না, ডাইরেক্ট বসাইতেছি 128 মিটার, তাই না? কারণ কি, তখন বেগটা ছিল, তখন এটা সমবেগে গতিশীল ছিল, বেগটা ছিল 16 মিটার পার সেকেন্ড। কতক্ষণ চলছে? সেকেন্ড চলছে। দেখো এখানে আমার এখানে টোটাল যে জিনিসটা আছে, জিনিসটা কতক্ষণ সময় চলছে? 8 + 8 + 8 + 8। সময় এখানে ভুল লিখছি আমি, এখানে 24 আর 32 হবে না, আমি ইংলিশ হয়। ঠিক আছে, থাক 24 আর 32 করলাম, নতুন ভাবে নতুন একটা ম্যাথ করলাম আমরা, 24 আর 32 থাকছে, সমস্যা নেই। তো প্রথম 8 সেকেন্ড চলছে ত্বরণে, পরবর্তী 8 সেকেন্ড কি চলছে? বেগে 128 মিটার লিখতে হবে, তাই না এভরিওয়ান? হ্যাঁ। ওকে, তো এখানে আমি পাইছি কত? 128 মিটার। আদি বেগ কত ছিল? আদি বেগটা ছিল হচ্ছে গিয়া এখন 16 মিটার পার সেকেন্ড, শেষ বেগও 16 মিটার। 16 মিটার পার তাই u ইজ ইকুয়াল টু ভি, ut ইজ ইকুয়াল টু ভি, তার কারণে এটা কবে গতিশীল ছিল। এখন তৃতীয় 8 সেকেন্ড, তৃতীয় 8 না, তৃতীয় 16 সেকেন্ড, শেষ 16 সেকেন্ড, শেষ 16 সেকেন্ড কিন্তু মন্দনে চলছে, তাই না? হ্যাঁ। মন্দনে গতিশীল ছিল, মন্দনে গতিশীল ছিল, ঠিক আছে, কিছু গতিশীল ছিল, মন্দনে গতিশীল ছিল। তো মন্দনের কেসে আদিবেগ কি ছিল? আদিবেগ u3, 16 মিটার পার হ্যাঁ, সেকেন্ড। 16 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কি ছিল? v3, 0 0 মিটার পার সেকেন্ড। সময় কতটুকু ছিল? 16 সেকেন্ড। 16 সেকেন্ড। এখন এখানে যেটা মন্দন, আমি এখানে ভি মাইনাস ইউ তো করতেছি না, যেটা আমি মন্দন বইলেই নিছি, আমি সূত্রটা উল্টায় ফেলতে পারবো। বলছিলাম না আগের ক্লাসে, মন্দন বলে নিলে মাইনাসই হয়ে যায়। হ্যাঁ। সেটার মান কি? সেটার মান হচ্ছে ইউ মাইনাস ভি বাই টি। ইউ কত ছিল? 16, ইউ 0, ইউ 16, মন্দন কত? 1 সেকেন্ড, কত? 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড নিলে। তো মন্দনের কেসে যে সূত্রটা, সেটা কিরকম হবে? 3 ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন একটা জিনিস কি, এখানে এটা নেগেটিভ আছে না আমার, এটা কি -1 মিটার পার সেকেন্ড না হিসাবে? যেহেতু ত্বরণের যদি আমি ত্বরণ বলি তাহলে একটু ঋণাত্মক হয় না? ত্বরণ কি ঋণাত্মক মন্দন, মানে ঋণাত্মক ত্বরণ তো মন্দন, তাই না? মাই ব্যাড, ঋণাত্মক ত্বরণই তো মন্দন, তাই না? এটাকে আমি যখন ত্বরণ হিসেবে লিখবো, সেটা কি -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে না এভরিওয়ান? হ্যাঁ। মানে এখানে কি বেগটা হ্রাস পাইছে, বেগটা বৃদ্ধি পাই নাই, হ্রাস পাইছে। এখানে এর মান ওরা -1 বসে প্রথমে আমি আদি বেগ লিখি 16 ছিল, এটা কোন সময় চলছে? 16 সেকেন্ড ধরেই চলছে। এখানে প্লাস হাফ, এখানে -1 ইন্টু 16 স্কোয়ার। এখন এটা আনসার করতে হবে 16 ইন্টু 16, করো এটা, তোমরা এটা এতটুকু ক্যালকুলেশন করো আমার সাথে সাথে, আর আমাকে জানাও যে আনসার কিরকম হবে। 16 ইন্টু 16, এটা হবে 256, 16 ইন্টু 16, আর এদিকে মাইনাসে যাচ্ছে, তো 16 স্কোয়ার কত? 256, তো -128, কারণ 16 স্কোয়ার 256 ডিভাইডেড বাই মাইনাস, তো এটা হবে 128। 56 থেকে 128 গেলে 128 মিটারই। এটা পাইছে সবাই? হ্যাঁ। নিচে এখানে একটিটা, হ্যাঁ। হ্যাঁ। সুতরাং মোট সরণ, তিনটা সমষ্টি না কি? তিনটা সমষ্টি না? তিনটা সমষ্টি। হ্যাঁ। প্রথম আমরা এখন কত পেয়েছিলাম? 64 মিটার, এখানে লিখে ফেলি 64, রাশি ছিল 128, রাশিতে 128 পাইলাম, তাই না? আনসার কত হবে? টোটাল সরণ এখানে কত হয়েছে? 320। ভেরি গুড। কে বলছে আনসারটা? আমি। আচ্ছা, ভেরি গুড, যে বলছো থ্যাংকস। তো মোট সরণ হচ্ছে 320 মিটার। এই ম্যাথটা দেখো তো, তোমার সব ধরনের সূত্র ইউজ করতে পারছো না? চিন্তা করে দেখো তো, এখানে তোমার যে সূত্র ফিক্স ছিল, যে ত্বরণের সূত্রটা ইউজ করলাম,
ত্বরণের সূত্রটা ইউজ করলা, ত্বরণের গতিশীল ত্বরণের সূত্রটা ইউজ করলা, স্বাভাবিক গতিশীল থাকলে সূত্রটা কিভাবে হবে সেটা ইউজ করলা, F ইকুয়াল টু ভিটি যে সূত্রটা আছে তোমাদের প্রমিনেন্ট। তারপর মন্দন বের করলাম আমরা, এখানে মন্দনের গতিশীল থাকলে সূত্র কিভাবে আগে হবে সেটাও বের করলাম। আমরা কিন্তু এই সূত্রটা দেখি, ঠিক আছে? ও সূত্রটা দেখি নেই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2x। এই সূত্র আমরা দেখি নেই, এটা আমরা দ্রুত দেখবো, ঠিক আছে? এটা আমরা সামনেই যখন বন্দুকের গুলির ম্যাথটা পাবো স্যার, সেটা দেখতে হবে। হ্যাঁ বলো। ওই যে সময়টা কিভাবে ধরা হচ্ছে আরেকবার বুঝিয়ে দিবেন? সময়টা কিভাবে ধরি? আচ্ছা ঠিক আছে, এখানে দেখো তোমাকে বুঝতে হইব এখানে সময়ের সাথে সাথে পরিবর্তনটা কিরকম হয়েছে। এখানে দেখবা তুমি যে প্রথম 0 সেকেন্ডে এটার বেগটা 0 সেকেন্ড পরে এটার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, সেকেন্ড পরে হ্যাঁ, এটা বেগ হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, তাই না? সেকেন্ড হ্যাঁ, পর্যন্ত কি ওর কি বেগটা বাড়ছে না? না, সেকেন্ড পর্যন্ত কি বেগ বাড়ে নাই? তো 8 সেকেন্ডের মধ্যে বাড়ছে। হ্যাঁ, 8 সেকেন্ডের মধ্যে বেগটা বাড়ছে, আমি এটাই বলতে চাচ্ছি। তো প্রথম 8 সেকেন্ড যে ভাই, প্রথম 8 সেকেন্ডে কি হয়েছে? এটা ত্বরণে গতিশীল বাড়- ছিল। প্রথম সেকেন্ড থেকেই এটার বেগ কি 16 সেকেন্ড পর্যন্ত সমান ছিল, 16, 12 সেকেন্ড পরও 16 ছিল, 16তম সেকেন্ডও কি ছিল? 16 ছিল। 16 ছিল। এখানে প্রথম 8 সেকেন্ডে বাড়ছে, এই পরের 8 সেকেন্ডে কি সমান ছিল, পরে 16 সেকেন্ড, 16 থেকে 32 কতটুকু সমান? 16 সেকেন্ড, তাই না? তারপরে 16 সেকেন্ড কি সেখানে, পরে 16 সেকেন্ড গ্র্যাজুয়ালি কিন্তু কমছে। 16তম সেকেন্ডে 16 মিটার পার সেকেন্ড ছিল, 24 সেকেন্ড পর হয়েছে 8 মিটার পার সেকেন্ড, 32 সেকেন্ড পর জিরোই হয়ে গেছে। বেচারা আর মরেই 34তম সেকেন্ডের পর। সেখানে কি পরে 16 সেকেন্ড ওর বেগটা হ্রাস পেয়েছে। কেমনে মাপছি আমি? এখানে টাইম থেকে আগের টাইমের সাথে পরের টাইমটা বিয়োগ করেছি। শুরু টাইম কত ছিল? 0, শেষ টাইম কত ছিল? 8 - 0, প্রথম 8 সেকেন্ড বাড়ছে। আবার কি 30 সেকেন্ড কত ছিল? প্রথম সেকেন্ড, শেষ সময় কতটুকু ছিল? 16তম সেকেন্ড, 16 মাইনাস 8 সেকেন্ড, সেকেন্ড কি কম লেগে গেছে। আবার কি শেষের সময় ছিল 32 সেকেন্ড, শুরু করছে কম থেকে 16তম সেকেন্ড থেকে। এই প্রথম কি 16 সেকেন্ডে কি শেষে 16 সেকেন্ড বেচারা আসছে। তোমাকে বুঝতেই হবে তোমার সাথে কি ঘটনা ঘটছে, তোমার টাইমলাইন বুঝতে হবে। যেমন এখানে তুমি যদি দেখো তোমার এই টাইমলাইনটা হইতেছে গিয়ে বেগটা ত্বরণে যাও, এই টাইমলাইনটা হচ্ছে বেগটা সমবেগে থাকে। সেক্ষেত্রে টাইমলাইনটা কি বেগটা মন্দনে যাওয়া। মন্দন। তোমার টাইমলাইন গুলো বুঝতে হবে, টাইমলাইন গুলো বুঝলে তুমি যে টাইমটা পাবা, তুমি যে সময়টা পাবা সেই সময়টা তুমি ঘোরায় মানে আগের থেকে ছোট করে করে তুমি সময়ের পার্থক্যটা বের করতে পারো। বুঝতে পারছি সময় কেন বেশি? হ্যাঁ, তার কোনো প্রবলেম আছে, কোয়েশ্চেন আছে? না, সিম্পলি তো ওয়েলকাম উইথ ইউর কোয়েশ্চেন, ঠিক আছে? তো ভয় পেও না, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলো, না থাকলে আমি নেক্সট টপিকে জাম্প করবো, ঠিক আছে? এই ম্যাথটা তুমি বুঝছো? এই ম্যাথটা না একটা পার্ট আছে, এই ম্যাথে সেটা হচ্ছে কি গ্রাফ আকার, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তোমাদের আমি গ্রাফ দেখাইছিলাম, বেগের সাথে সময়ের গ্রাফ গুলো কিরকম হয়। হ্যাঁ, হুম। সময় কোন এক্সিসে নিয়েছিলাম? শোনো, গ্রাফ বোঝানোর জন্য তোমাদের আগে ডিপেন্ডেন্ট অ্যাক্সিস আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসটা বোঝা লাগবে। ডিপেন্ডেন্ট অ্যাক্সিস কোনটা, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস কোনটা? ডিপেন্ডেন্ট অ্যাক্সিস কি? যে অ্যাক্সিসটা তার নিজের রেজাল্টের জন্য ওর অ্যাক্সিসের উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট অ্যাক্সিস কে? বেগ কি সময়ের উপর ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট? হ্যাঁ, বেগ সময়ের উপর ডিপেন্ডেন্ট, কারণ বি ইজ ইকুয়াল টু এস বাই টি, টাইমটাকে আমার লাগতেছে, তাই না? আমি সময় ছাড়া তো বেগ বের করতে পারবো না। কিন্তু সময় কি কারোর উপর নির্ভরশীল? সময় কি কারোর জন্য কখনো থামছে, বা সময় কি কারোর জন্য কখনো দাঁড়ায়, বা কোনোভাবে সময় কি কারো দ্বারা প্রভাবিত হয়? না। না, ক্লাসিক ক্লাসিক ফিজিক্সে, ঠিক আছে, ক্লাসিক ফিজিক্স বা এই যে নিউটনিয়ান ফিজিক্স যেটাই বলো, সেই ফিজিক্সে সময় কারো দ্বারা প্রভাবিত হয় না। সময় একটা ইন্ডিপেন্ডেন্ট চলক। তো আমাদের এই গ্রাফে যে ইন্ডিপেন্ডেন্ট চলক তাকে আমরা কোন অ্যাক্সিসের টান দিই? এই ধরো গ্রাফ, এটা হচ্ছে গ্রাফের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে গ্রাফের এক্স এক্স অ্যাক্সিস। অ্যাক্সিসে। হ্যাঁ, তো ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাক্সিস সে কোন এক্স অ্যাক্সিসে যাবে, এই যে এই বরাবর এক্স অ্যাক্সিসে টাইম যে আমার আছে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9 এটা কোথায় গেছে, এটা তো বড় করি। 10 11 12 13 14 15 16 এটা পর্যন্ত গেছে। প্রথম 16 সেকেন্ড যে গেছে, ঠিক আছে, এটা কি ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আগাইতেছে। তোমরা বরাবর ইন্ডিপেন্ডেন্টলি আগাবে, তাই এটা আমি এই বরাবর নিচ্ছি। আমি ইন্ডিপেন্ডেন্ট চলক, তাই আমি এটা এক্সিস বরাবর নিচ্ছি। ওয়াই এক্সিস বরাবর আমি কি রাখবো? ওয়াই এক্সিস বরাবর আমি ডেটটা রাখবো। এই তো ভেরি গুড। এটা বুঝতে হবে কোন এক্সিস বরাবর কোনটা থাকবে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবা জিনিসটা করতে ইজি হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে। তো এটা কি জিরো, এটাকে সবার জন্য সেম। এটা জিরো না, এটা ওয়ান, ঠিক আছে। এটা জিরো না, ওয়ান, জিরোটাই পয়েন্ট। জিরোটাই পয়েন্ট, জিরো দুটা কমন পয়েন্ট, ঠিক আছে। এটার জন্য জিরো সময়, এটার জন্য দুটো জিরো। তো ডেট কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 পর্যন্ত গেছে, ধরো তোমার জায়গা হবে না, টেবিলে দেখাই। তো এটা কি প্রথমে 16 পর্যন্ত কিসে গেছে? প্রথম 4 সেকেন্ড এটা কিন্তু ত্বরণে গেছে, মানে প্রথম 8 সেকেন্ড কিন্তু ত্বরণে গেছে। তো প্রথম 8 সেকেন্ড সে ত্বরণে গেছে, মানে কি ত্বরণ, এই যে বাইরে বাইরে 16 সেকেন্ড কি পর্যন্ত গেছে, তাই না? কিসে গেছে এটা? ত্বরণে গেছে। প্রথম 8 সেকেন্ড কি ছিল এটা? ত্বরণে ছিল। সে ত্বরণে গতিশীল ছিল। ত্বরণে গতিশীল কার্ভ যেটা আছে এখানে টাইমটা, ঠিক আছে। এই যে ভি দেখাই নিলাম আমি বরাবর। তো প্রথম যে সেকেন্ডটা ত্বরণে ছিল, এটাকে আমি এখানে মার্ক করে দিছি, তাই না? মার্ক করছি কিন্তু। পরবর্তী 8 সেকেন্ড সে কেমন ভাবে চলছে? সমবেগে। এই যে আবেগ, এটাকে মার্ক করলাম। আচ্ছা, এটা তো ভালো মতো দেখানো যেতেছে না, বুঝছো? তো আমি ধরে নিই এখানে কার্ডে একটু সমস্যা ছিল না। এখানে 32 সেকেন্ড সময় দেওয়া ছিল, আমার খেয়াল ছিল না। সরি অ্যাবাউট দ্যাট। 32 সেকেন্ড মতো সময় দেওয়া ছিল, তাই না? ঠিক আছে, তো আমি এখানে একটু মেজারমেন্ট গুলো চেঞ্জ করি, বুঝছো? সবগুলো মেজারমেন্ট সাথে চেঞ্জ করি, কিছু জিনিসটাতে আমার এখানে দরকার নেই। আমি নেলে আটাইতে পারবো না, আমি 16 সেকেন্ড আমি সুন্দর মতো অ্যাকর্ডিং লিখে আমি আটাইতে পারবো না। তো ধরো তোমরা ত্বরণ এতক্ষণ চলছে, ঠিক আছে, 16 সেকেন্ড কিন্তু ত্বরণ না, রিঅ্যারেঞ্জ করে জিনিসটা দেখে একটা ঝামেলা করছে। আমি যে ভুলে গেছিলাম এটা প্রথম 32 সেকেন্ডে চলছে, কিছুক্ষণ আগে ম্যাথ পেতেছি। এই জন্য সবসময় যে কোয়েশ্চেনটা মাথায় রাখবো, তোমাদের যে সমস্যাটা হয় এসএসসি তে, অনেকের দেখছি, আমিও করতাম, তোমরা করো কি এই সময়টা যে কোয়েশ্চেন না দেখা, আরে দেখছি তো কিছুক্ষণ আগে, মনে থাকবো, মনে রাখবো, মনে করে কোয়েশ্চেনটা না দেখে এবার আঁকা শুরু করে দেবে। যে ধরনের ভুল আমি এখনো করি, এত বছর পর আমি এখনো করি, তোমাদেরও হইতে পারে। তো সবসময় করবে কি কোয়েশ্চেনটা মুখের সামনে রাখবে, হাতের সামনে রাখবে, শুধু বাংলা যেভাবে ম্যাথ করবো হাতের সামনে রাখবে। দেখছো আমি একটা ভুল করছি, তোমরা কিন্তু আমার ভুলটা শিখবে। আমি এখানে কি ভুল করছি, আমি এখানে যে 32 সেকেন্ড পর্যন্ত চলছে আমি ভুলে গেছি। কেন ভুলে গেছি? আমার কাছে কোয়েশ্চেনটা আমার চোখের সামনে ছিল না, আমার কোয়েশ্চেনটা উপরে। এই জন্য সবসময় তোমার যখন খাতায় লিখবে কোয়েশ্চেনটা একদম হাতের সামনে নিয়ে সবগুলো ম্যাথ করবে। মানে মনে হইতেই পারে যে এই ডাটা আমি ভুলবো কিনা, এই যে ভুল এভাবে হয়ে যায়। আমি আসছি 16 সেকেন্ড পর্যন্ত আসছি, এই যে 32 সেকেন্ড আমি নিতেই ভুলে গেছি। তো যাই হোক, আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য এখানে 8 সেকেন্ডের মার্ক দিলাম, এখানে 16 সেকেন্ডের মার্ক দিলাম, এখানে 32 সেকেন্ডের মার্কটা দিলাম। এখানে একই কাজ করবো আমি, বুঝছো? যেটা আমার 1 16 আর 0-র মধ্যে কাজ। তো এখানে আমি 1 সেকেন্ড দিলাম, আর এখানে আমি 16 সেকেন্ড দিলাম। জিরো তো জিরোই পয়েন্ট, তাই না? মাঝখানে যা আছে থাকে। প্রথম 8 সেকেন্ড কি ও ত্বরণে চলছে, মানে এই যে পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্ট পর্যন্ত একদম ত্বরণে গেছে। সরি, মাই ব্যাড। ত্বরণে গেছে, প্রথম 8 সেকেন্ড কি গেছে ও? ত্বরণে ত্বরণে। ছিল। 16 সেকেন্ড আমরা এই বরাবর রাখি, ফর দ্য সেক অফ অ্যাকুরেসি অফ দ্য গ্রাফ। এই যে ত্বরণে ছিল, তাহলে 16 সেকেন্ডের বিন্দুটা, এটা তো যে তোমার নিচের বিন্দু, ঠিক আছে, সমাবিন্দু। এই যে এটা কি ত্বরণের, ত্বরণে ছিল। পরবর্তী 8 সেকেন্ড কি? পরবর্তী 8 সেকেন্ড ও সমবেগে ছিল। সমবেগে। সমবেগে ছিল, দেখছো? সমবেগে, লাইন, স্ট্রেট লাইন, সমবেগে ছিল। পরবর্তী 16 সেকেন্ড, পরবর্তী 8 সেকেন্ড আর কি, 16 সেকেন্ড। এই 8 সেকেন্ড এখানে ছিল ত্বরণে, পরের 8 সেকেন্ড ছিল সমবেগ। তারপরে কি? তারপরে একটা স্টিপ পারে, মানে কি এখানে যে কাজটা আছে, এটা যে ঢালটা, এটা যে থেটাটা, এরা থেটাটা এই থেটার থিটা, এখানে যে ঢালটা হবে এই থেটার থিটা বড় হবে, এই যে থেটাটা বড় হবে। কারণ কি?
এখানে যে অনুপাতটা v/t সেটা কি বড় না? এখানে আমার যে ত্বরণটা সেটা কি মন্দন থেকে বড় ছিল না? ত্বরণ কত ছিল? 2 মিটার/সেকেন্ড। মন্দন কত ছিল? -1 মিটার/সেকেন্ড। এটা কি বড় না? তাহলে কোনটা কি বড় হইব না এই কোণের তুলনায়? এই কোণটা একটু বড় হবে। আমি তোমাদের না গ্রাফে বুঝতে পারিনি আর কি, গ্রাফের শুনে তোমাদের বুঝতে পারিনি, আমার তারা সুন্দর হয়নি, বাট এইটার কোণটা এটা থেকে বড় হবে। মানে আমি যদি গ্রাফটাকে প্লট করে রাখি, গ্রাফটা চেহারা এরকম হবে যে এটা আগে এভাবে বাড়ছে, সরি, এটা আগে এভাবে বাড়বে, তারপর হচ্ছে সবেগে চলবে, এবার এইভাবে তুমি আসবে, বুঝছো? এই যে, একটু সময় চলবে ত্বরণে, আর একটু সময় চলবে সবেগে, এই যে এতটুকু সময় চলবে মন্দনে। ত্বরণ প্লাস এ ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু মাইনাস। বুঝতে পারছি? গ্রাফটা কিন্তু এরকম হবে, বুঝছো? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটার তুলনায় ছোট হবে। কেন ছোট হবে? কারণ এটা কি দ্বিঘাতের যে অনুপাত অ্যাঙ্গেলটা সেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ। এই কেসে ট্যান ইনভার্স এ এর মান যত কম অ্যাঙ্গেল তত ছোট। ছোট। এক্স্যাক্টলি, বুঝছো? তো আরেকটা জিনিস তোমাদের আমি আগে ক্লাসে বলতে ভুলে গেছিলাম, এই ক্লাসে এটা থেকে মাথায় আসলো যে ত্বরণ হচ্ছে বেগ বনাম সময়ে লেখের ঢাল। এটা সবাই নোট করে রাখো, ঠিক আছে? ত্বরণ বেগের ঢাল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার এমসিকিউতে আসবে। এগুলো এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন, এগুলা মোটামুটি আর কি আসে। তো এগুলা সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা উচিত সবার। সবাইকে আমি বুঝতে পারছি? এই ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না। দেখো আরেকবার দেখো, আমি একটা নতুন টপিক শুরু করবো আজকে। আমি আজকে একটু বেসিক দেখাবো তোমার মুক্ত পরন্ত বস্তুগুলো। এর আগে দেখো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা কোনো কিছু বুঝতে। স্যার, স্মরণকে কি দ্বারা প্রকাশ, মানে স্মরণের একক কি? স্মরণের একক হচ্ছে মিটার। স্মরণের একক যে জিনিসটা, এটা দুইটা জিনিস দ্বারা প্রকাশ করে। স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো স্মরণ প্রকাশ করার ক্ষেত্রে আমাদের দিক এবং মান দুটোই আছে। তোমরা যখন ইন্টারমিডিয়েট যাবা তখন তোমার স্মরণকে লিখবে এইভাবে, সেটা একটা ভেক্টর রাশি। কিন্তু আপাতত যদি তোমার ইন্টারমিডিয়েট নেই এবং তোমাদের ভেক্টর রাশিটা তুমি এত বেশি জোর দেওয়া হয় না, তাই তোমরা নর্মাল এটা লিখতে পারো 8 মিটার, ঠিক আছে? আচ্ছা স্থান এবং গুরুত্বের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে দূরত্বের কোনো দিক নির্দিষ্ট না, ফোনের দিক সবসময় নির্দিষ্ট থাকবে, বুঝছো? তোমরা যখন হচ্ছে হায়ার ক্লাস উঠবে তোমাদের ফোনের যে দিকটা আছে এই জিনিসটা তোমরা একটু ভুলে যাবে। আমাদের 90 যত বেশি সুন্দর মতো শেখানো হয় না ফোনের দিক নিয়ে, তুমি ম্যাথটা করলো, এখানে কিন্তু দিক নিয়ে কোনো আলোচনা নাই। জেনুইন ম্যাথ, নিউমেরিক্যাল ভ্যালুতে ম্যাথটা করে দিলাম, নিউমেরিক্যাল ভ্যালুতে ম্যাথটা করলো না, কিছু করলো না। এখানে যে ভেক্টর ক্যালকুলেশন করতে পারে এটার কমন কিন্তু দেখানো হইলো না। ক্যালকুলেশন জিনিসটা তোমরা ইন্টারমিডিয়েট শিখবা, তখন সরল যে একটা ভেক্টর রাশি আরো ভালো মতো ফিল করতে পারবে ইন্টারমিডিয়েট। সিরিজ ইজ আ থিং টু ফিল অ্যাকচুয়ালি, বুঝছো? ঠিক মতো পড়তে হলে সিরিজটা ফিল করে পড়তে হবে। ফিজিক্স, সায়েন্সের সাবজেক্ট গুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো ফিল করে পড়তে পেরেছি যে এইসব সাবজেক্ট পড়তে পেরে হবে। তো সরল যে একটা ভেক্টর আছে তোমাকে বুঝতে পারছি, তখন একক হচ্ছে মিটার। তখন আর কি বড় ক্লাসে উঠবা বা ভিজুয়ালি সাইন্টিফিকলি যখন কোনো ফর্মকে প্রকাশ করা তখন তার সাথে দিকটা বলে হয়, যেমন মিটার উত্তরে 8 মিটার নর্থ, অথবা 8 মিটার উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এভাবে বলে দিতে হয়, বুঝছো? এভাবে বলে আর কি স্মরণ করে যখন বড় ক্লাসে যাবো বা তখন আরো হায়ার সেকেন্ডারি স্টাডিজে যাবে তোমরা। ইচ্ছা তো হাই লেভেল স্টাডিজ করা না, ভার্সিটিতে পড়ালেখা তো ইচ্ছা সবার মধ্যেই আছে, আই গেস এখানে তারা ভালো। এর থেকে 20 বছর আগে যখন আমাদের বাবা মারা আমাদের ইনস্টিটিউট ছিল তখন সবাই ভার্সিটিতে পড়ালেখা করার মতো সামর্থ্য বা ইচ্ছা বা ভার্সিটিতে পড়ালেখা করা উচিত সেটা জানতো। তো এই দিকটা আমরা অনেক আগে গেছে আমাদের জেনারেশন, অ্যাটলিস্ট জানে যে ভার্সিটিতে পড়ালেখা করা লাগে বা হায়ার স্টাডিজ করার জন্য দরকার, ঠিক আছে? এখন আমরা পরন্ত বস্তুগুলো নিয়ে পড়ালেখা করি। পরন্ত বস্তুর গতি, যেটা আজকে আমাদের একদম নতুন টপিক। তো পরন্ত বস্তুর গতি নিয়ে কে কি জানো শুনি, আগে তোমাদের বেসিক শুনি, কে কি জানো পরন্ত বস্তুর গতি নিয়ে? কোনো বস্তু পড়লে কি কি শর্ত মেনটেন করে, কি কি সূত্র আছে, কি এগুলো না কাজ কে বলতে পারবে এনিওয়ান রাতে? আমার কথা কি শোনা যেতেছে? হ্যালো, জি স্যার, শুনতেছে, শোনা যাইতেছে। সবাই এমন চুপ হয়ে গেল পরন্ত বস্তুর গতি দিতেছে। সবাই মনে হয় স্যার মিউট করে রেখে দিছে।
আচ্ছা যাক, নিউক্লিয়ার একলাই রাখছে, কোনো সমস্যা নেই। তোমাদের পরন্ত বস্তুর গতি নিয়ে আমি আজকে একটু আলোচনা করবো। তো পরন্ত বস্তুর গতি বোঝার জন্য তোমাদের আগে একজন মানুষকে চিনতে হবে, সে কে? এই ভদ্রলোক, লিনিয়ার ইতালিয়ান গ্যালিলি। ভদ্রলোক। হ্যাঁ, এই ইতালিয়ান ভদ্রলোক আমাদের পরন্ত বস্তুর গতি নিয়ে করছে এবং কিছু ডিফাইনিং কাজ করছে। এখানে পিসার হেলানো টাওয়ারের নাম কি শুনছো? পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা টাওয়ার আছে ইতালিতে, বুঝো? ইতালির পিসা নামক জায়গাটা টাওয়ার আছে। সেখানে টাওয়ারটা প্রত্যেক বছর কয়েক সেন্টিমিটার হিসাবে হেইলা যেতেছে। সেটা বানানো হয়েছিল মধ্যপ্রাচ্যে, মানে মধ্যযুগে বানানো হয়েছিল, মধ্যপ্রাচ্য না, sorry, মধ্যপ্রাচ্যটা জায়গার নেই। তো এটা মধ্যযুগে বানাইছিল ইতালিয়ান ইঞ্জিনিয়াররা। বানানোর কিছু ডিফল্ট ছিল, ডিফল্টের কারণে প্রত্যেক দিন কিছু সেন্টিমিটার, প্রত্যেক বছরে কিছু সেন্টিমিটার এখানে হিল্লা দিতেছে, এই দিকের ওপর হিল্লা দিতেছে। তো গ্যালিলিও গ্যালিলি যে কাজটা করছে হ্যাঁ, ভদ্রলোক, এটার এই নাম বিচার, হ্যাঁ এটা নাম শোনা উচিত তোমাদের। সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য এটা, যে টাওয়ারটা হেইলা দিচ্ছে। দেখতে খুবই সুন্দর একটা হ্যাঁ, টাওয়ার। ডাকাটাও। টাকা প্রত্যেক বছর বাঁকাইতেছে, প্রত্যেক দিন করে তারা বাঁকাই দিতেছে, সেই দিকে বাঁকাইছে। গ্যালিলিও গ্যালিলি ভদ্রলোক, হ্যাঁ, উনি একজন বিজ্ঞানী। বিজ্ঞান এবং দার্শনিকের পার্থক্য আছে। গ্যালিলিও গ্যালিলি বিজ্ঞানী কেন? উনি ওনার কিছু থিওরি প্রুভ করে দিতে পারছেন। আমি একটা কথা বললাম, আমি যদি সেই কথার সম্মুখে বৈজ্ঞানিক প্রমাণ, গাণিতিক বৈজ্ঞানিক প্রমাণ রাখতে পারি, তাহলে আমি বিজ্ঞানী। আমি যদি ওই কথার সাপেক্ষে কোনো গাণিতিক বা বৈজ্ঞানিক প্রমাণ না রাখতে পারি, তাহলে আমি দার্শনিক। দার্শনিক কে কে? অ্যারিস্টটল, সক্রেটিস, তারা কি দার্শনিক? সক্রেটিস তারা হচ্ছে দার্শনিক। কেন দার্শনিক? কোনো প্রমাণ রাখতে পারেনি, এরা কথা খালি কয়ে গেছে, নো ম্যাথমেটিক্যাল ট্রু। সেটা অন্য সেন্সে দার্শনিক, বাট বললাম আর কি, তারা কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়ে দিতে পারেনি তাদের কথা। তারা দার্শনিক বা ফিলোসফার। সায়েন্টিস্ট কি? সায়েন্টিস্ট বা সায়েন্স হচ্ছে সে যে কথা বলবো সেই কথার পক্ষে একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়ে যাবে, সাইন্টিফিক প্রুফ দিয়ে দেবে, সে সাইন্টিফিকলি প্রুফ করে দিতে পারবে। তোমরা সবটা সবসময় মাথায় রাখবা। এখন যদি তোমরা সায়েন্সের ছাত্র, তো সবসময় মাথায় রাখবা সায়েন্সের ভাষা হচ্ছে ম্যাথ। কিছু সাইন্টিফিক্যালি প্রুফ করবে, সাইন্টিফিক্যালি মনে করো মনে করো ডিসাইড করে দিবা বা বুঝ করে দিবা, এটার জন্য তোমার সবসময় ম্যাথ লাগবে। সায়েন্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্টিস্ট, ম্যাথ। ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তো গ্যালিলিও গ্যালিলি কি করছে? উনি উনার যে কথাগুলো বলছে এগুলো উনি ম্যাথমেটিক্যালি প্রুভ করে দিয়ে গেছে। তো আমরা আজকে সেটাই করবো, যে গ্যালিলিও গ্যালিলি বলছে দেখ, উনি বলছে and মানে খ্যাপাটাই কিছু কথা বলছে আজকে থেকে 600 বছর আগে হিসাবে যদি আমি চিন্তার মতো 1600 সালের দিকে। এই কথাটা কি বলছো জানো? ওনার প্রথম কথা ছিল, যদি আমি মুক্ত একটা স্থান থেকে, কোন স্থান থেকে, উচ্চতা যুক্ত, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যুক্ত কোন স্থান থেকে মুক্ত ভাবে, শূন্য অবস্থায়, কি কি বলছে? বায়ু শূন্য অবস্থায়। মুক্ত ভাবে, সবার আগে বুঝতে হবে মুক্ত ভাবে মানে কি? নো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লিক, জিজ্ঞাসা প্রয়োগ করা হয়নি। মুক্ত ভাবে কথা হবে, মর্মার্থ বুঝতে হবে। আমাদের একটা সংজ্ঞা পড়িয়ে দিবে না যে মুক্ত ভাবে পরন্ত বস্তু, কিন্তু সকল বস্তুর দিক সমান, মানে সমান আর কি, পরন্ত সকল বস্তু সমান সময় সমান দিকে পতিত হবে। তোমার বুঝতে সবাই বুঝতে হবে মুক্ত ভাবে কি, কোনো বাহ্যিক বল দেওয়া হয়নি, বাইরের বিষয়ে কোনো বল দেওয়া হয়নি, বাহ্যিক বলের প্রভাব ছাড়া। কি ছাড়া? বাহ্যিক বলের বাহ্যিক প্রভাব। বলের প্রভাব ছাড়া। হ্যাঁ, মানে কি? মানে কি, তুমি মনে করো যখন একটা ছাদের মধ্যে ধরো তোমার দাঁড়ায় আছে, অনেকে কি করো, মনে করো অনেকে বাসা, মনে করো 2 তলার বারিন্দা থেকে নিচে, মনে করো অনেক সময় দেখা গেছে যাদের বাবা হয়তো ওয়ালেট টয়লেট বা চাবি টাবি দিলে গেলে উপর থেকে ছুঁড়া মারে, অনেকে টিপটা মারে ডাইরেক্ট। এই যে তুমি যে জিনিসটা ছুঁড়া মারতেছে, এভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, এই বরাবর নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, এটা কি? এটা বাহ্যিক একটা বলে প্রভাব আছে না? তুমি কিন্তু চাবিটা এভাবে ছুঁড়ে দিতেছো না, কিন্তু চাবিটা কিন্তু উপরটা ফালাইতেছো না, অনেকে কিন্তু কি টিপটা মারে একদম। তারপর হ্যাঁ, মনে করো অনেকে, মনে করো ক্রিকেট খেলো না অনেকে, ছেলেদের রাস্তাতে ক্রিকেট খেলো, তাই না? ক্রিকেট বল ধরো তোমার কোনো বন্ধু 2 তলার বাসায় ঢুকে গেল বা 3 তলার বাসায় ঢুকে গেল, ওই বন্ধু কোনো কারণে ক্রিকেট খেলতে পারতেছে না, কি রাগ করে একটা বল তোমার মুখে কি ছুঁড়া মারে, তুই ভদ্রভাবে দোষ নিয়ে নিয়ে খেল ফালাই দিই, কিভাবে ফেলে কি করে, হয় করে ধূর ওরা খেলতেছে আমার এক কান, কি করবো আমি বলটা নিয়ে ওদের দিকে ছুঁড়া মারো। ছুঁড়া মারা মানে কি? ফোর্স অ্যাপ্লাই, ফোর্স অ্যাপ্লাই। তো প্রথম শর্ত কি? এই ফোর্স ইউজ করা যাবে না। কি যাবে করা না। যাবে না? ফোর্স ইউজ করা যাবে না। মুক্তভাবে মানে কি? মুক্তভাবে মানে হচ্ছে গিয়ে পথ। মানে কি? আমি দুইটাকে এক জায়গা থেকে ছাইড়া দিই,
তো মুক্তভাবে পালাইছে। 2 নাম্বারটা কি ছিল? বায়ু শূন্য অবস্থা। এটা আবার কি জিনিস? বায়ু শূন্য মানে কি? তোমার আশেপাশে প্রত্যেকটা এনভায়রনমেন্টে বাতাস আছে, আছে কি না? হ্যাঁ হ্যাঁ বাতাস না থাকলে অবশ্যই, বাতাস না থাকলে কেউ শ্বাস নিতে পারতো না, মরেলটাও থাকতো না, অক্সিজেন থাকে বাতাসে। এখানে যে জিনিসটা হইতেছে তোমাদের, বায়ু কিন্তু একটা পদার্থ, খুবই স্পেসিফিক। বায়ু একটা প্রবাহী পদার্থ বা ফ্লুইড। যে কোনো পদার্থ, যে কোনো বা পদার্থের সংজ্ঞা বা বৈশিষ্ট্য বলতো না 7 বা 6 বা 1 2 থাকতে। পদার্থ কি? হ্যাঁ পদার্থ সবসময় বাধা দেয়। কোন বাধা দেয়? যখন আমরা পদার্থের উপর বল প্রয়োগ করবো তখন কি পদার্থ সেটা বিপরীতে বাধা প্রদান করে। মানে কি, বাতাসে যদি আমি কোনো কিছু চালানোর চেষ্টা করি তাহলে কি বাতাস একটা বাধা দিব, আমাদের ঢুকতে দিব না? কেন ঢুকতে দিব? বাতাস একটা এন্টিটি। তুমি কি তোমার ঘরের মধ্যে ঢুকতে চাই, তুমি আমার ঘরে ঢুকতে দিবা? কখনো না হয়তো ঘরে ঢুকতে দাও? অবভিয়াসলি বাতাস থেকে নিজের, বাতাস নিজের ভিতরে তোমার কেন চলতে দিব? বাতাসের ঘর আছে না, বাতাসের এন্টিটি আছে না, এটা দেনে কি বাধা দেয়। বাতাস সবসময় বাধা দেয়। বাতাসের এই বাধাটাকে আমরা ঘর্ষণ বলতে পারি, এই কেসে ঘর্ষণ বলতে পারি। এটা তোমাদের আমি পরের চ্যাপ্টারে পড়াবো। ঘর্ষণ, যদি তোমরা আমার সাথে ক্লাস করো, ঘর্ষণ নিশ্চয় তোমাদের আমি পরের চ্যাপ্টারে পড়াবো। এক ধরনের মন্দন আর কি, বুঝবা? কি প্রবাহী পদার্থ। বায়ু শূন্য মানে কি? এখানে কোনো পদার্থের এক্সিস্টেন্স থাকবে না, মানে কি কোনো বাধা থাকবে থাকবে না। না। বাধা থাকবে না। এই যে বাধা আর এই যে বাহ্যিক বল, দুইটা কি দুই টাইপের ফোর্স, মানে কি ফিজিক্যাল টু জিরো। বল লব্ধি বলের মান এখানে শূন্য, মানে কি এখানে এই সিস্টেমের লব্ধি বল, সিস্টেমের লব্ধি বলটাকে আমার কি করতে হবে? জিরো করতে হবে। দুইটা কথা বলার মূল উদ্দেশ্য কি? দুটো কথা একটা জ্ঞান জ্ঞান এতক্ষণ কেন করলো? দলিলের প্রথম শর্ত ছিল সিস্টেম থেকে ফোর্স মুক্ত হয়, সিস্টেম যাতে কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, এক্সটার্নাল কোনো ধরনের ফোর্স না থাকে। কোনো ফোর্স where the experiment will be conducted is zero. এই পরীক্ষাটা যেখানে হবে সেই জায়গাটা নিট বল শূন্য হবে। বুঝতে পারছি তোমাদেরকে? হ্যাঁ ক্লাস বুঝছো ব্যাপারটা? হ্যাঁ ভেরি জি স্যার। নিট বল শূন্য থাকে। তো যখন কোনো একটা পরিবেশ, বুঝলে, বস্তু মুক্তভাবে পতিত হয় এবং জড়শূন্য অবস্থায় থাকে, হ্যাঁ, যে কোনো বস্তু কি উচ্চতা থেকে ছেড়ে ধরলে কি সময়ে পড়বে? এখানে যে দুইটা কিন্তু বস্তুর বায়ু হাইট শূন্য জায়গা হয় কিভাবে? করা যায়, বায়ু শূন্য করা যায় যে কোনো জায়গায়, এটাকে ভ্যাকুয়ামিং বলে, ভ্যাকুয়াম কন্ডিশন বলে, করা যায়, এটা সাইন্টিফিক্যালি করা যায়। দিল্লি দিল্লি সম্ভব ম্যানেজ করছে বায়ু শূন্য অবস্থা, ধরে নেন সামনে করতে নাকি না, বাট লোকটা করতে আর কি, আমরা ধরে নিই। আমি আসলে স্পেসিফিকলি জানি না কিভাবে করছে, তোমার একটু ইন্টারনেট ঘাটায় দেখতে পারো বায়ু শূন্য কিভাবে করছিল। মডার্ন সায়েন্সের যুগে বায়ু শূন্য করা খুবই ইজি। কিভাবে? তার পাম্প করে বাইরে বের করে ফেলে, বাইরে বের করে একটা টানেলের মতো অবস্থা বানায় যেখানে বাতাস থাকে না, বাতাস থাকে না। বুঝতে পারছি? হ্যাঁ তা কি বলছে? মুক্তভাবে বায়ু শূন্য। দেখো দুইটা ওয়ার্ডের কত গুরুত্ব। তোমরা অনেকে সূত্র রেখার সময় সংজ্ঞা লেখার সময় দুইটা ওয়ার্ড বাদ দিয়ে আসো। দুইটা ওয়ার্ড বাদ দিলে যে এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্টের দুইটা শর্ত যে আছে, দুইটা শর্তই তোমার নষ্ট করে দেয়। প্রথম দুটো শর্ত কি? মুক্তভাবে বায়ু শূন্য অবস্থায়, বায়ু শূন্য অবস্থায় একই উচ্চতা থেকে অবস্থায়, একই উচ্চতা, এই যে তৃতীয় শর্ত, উচ্চতা সেম হইতে হইব। কি হইতে হইব? উচ্চতা সেম এইচ হতে ওয়ান, হবে। সেম হতে হবে। যেমন 1 নম্বর বস্তু উচ্চতা H1, 2 নম্বর বস্তু উচ্চতা কি H2, দুইটা কি হইতে হবে? সেম হতে হবে। এই যে শর্তগুলো আমি লাল এরিয়ার মার্ক করে দিই, বুঝছো? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি এত জ্ঞান জ্ঞান দিয়ে করছি। এটা থেকে শর্ত নাম্বার 3, এটা থেকে শর্ত নাম্বার 1 আর 2, এক্সটার্নাল ফোর্সেস আর জিরো, রাইট স্যার? সেম। ভেরি গুড। তোমাদের আর কোনো সমস্যা আছে এটা বুঝতে? না। Right, sir. আমরা আগাই। না। মুক্তভাবে বায়ু শূন্য অবস্থায় একই উচ্চতা হতে যে কোনো দুইটি বস্তু ছেড়ে দেওয়া হইলে, কি ছেড়ে কি দেওয়া হইলে? ছেড়ে দেওয়া হইলে, তারা একটা সমস্যা করতে পারে। ছেড়ে দেওয়া হলে তারা
একই সময়ে কি করে, একই সময়ে নিচে পড়বে। বুঝতে পারছি? এই যে এত বড় কথা, এটার মর্মার্থ কি? এটার মর্মার্থ হইতাছে, আমি ধরো কোন একটা সিস্টেম বানাইলাম, সেই সিস্টেমে কাজ নাই, এবং আমি ফিরে মারবো না নিচের দিকে, মানে কি মুখটা ছাইড়া দিবে। এমন অবস্থা যদি আমি যে কোনো দুইটা বস্তু, একটা কালো বস্তু, একটা সাদা বস্তু, বা মনে করো একটা সাদা বস্তু আর একটা লাল বস্তু, যে কোনো দুইটা বস্তু যে কোনো হোক, মনে করো একটা 10 কেজি, এটা হইতাছে গিয়া 200 গ্রাম, যে কোনো বড় হোক, যে কোনো ঘরে যে কোনো দুইটা বস্তু একই উচ্চতা থেকে, যদি আমি সেটা দিই, তাহলে কি বায়ু শূন্য অবস্থায় মুক্ত ভাবে একই উচ্চতা হতে যে কোনো দুটি বস্তু ছেড়ে দেওয়া হলে তারা একই সময় নিচে পড়বে, মানে কি T1 is equal to T2। দুইটার পতনের সময়, কি একটা T1 আর একটা কি T2। H1 is equal to H2, then T1 is equal to T2। দুইটার পতনের সময় কি হবে? সমান সমান। হবে। বুঝতে পারছি আমি পুরো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। এই লোক ইসার হ্যালোটারে যেদিন দুইটা বস্তু ছেড়ে দিছিল বায়ুশূন্য অবস্থায়, তখন সে বুঝতে পারছে, তখন সে লাইফা দেখছে যে দুটো জিনিসটা একই সময় পড়তেছে, উচ্চতা থেকে জিনিস ফলে না একই সময় পড়তেছে। কি করছে কি তবে তারপরে 5 কেজি তুলা নিচ্ছে, 5 কেজি তুলা খাওয়া একটু অন্য একসময় পড়তেছে, 20 কেজি বড় একটা পাথর নিচ্ছে, দেখি হ্যাঁ একসময় পড়তেছে। সম্ভব 5 কেজি তুলা 20 কেজি পাথর একসময় পড়া সম্ভব আমাদের বর্তমান পরিস্থিতিতে, মানে স্বাভাবিক পরিস্থিতিতে? না স্বাভাবিক পরিস্থিতিতে সম্ভব না। কারণ কি বায়ু শূন্য অবস্থা হয় না, বায়ুর একটা বাধা আছে, তাই না? বায়ুর একটা বাধা কাজ করে, কোনো তুলা পড়তে বেশি সময় লাগে, তো স্মুথলি করে যাচ্ছে। তো গ্যালিলি যখন এই আবিষ্কারটা করছেন, এই জিনিসটা যখন সে ডিসকভার যখন করছে, তখন মনে করো তুই খারাপ হয়ে গেছে ইতালি জুড়ে, যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আদৌ সম্ভব, কিন্তু সম্ভব। এবং এটাই আমাদের নিউটনের ফিজিক্সের বেস, ওয়ান অফ দ্য বেস। এই সূত্রটা গ্যালিলিও যে সূত্রটা কি পড়ার ফার্স্ট সূত্র। এখন কি দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হইতেছে গিয়া আরো ইন্টারেস্টিং। দ্বিতীয় সূত্রে এই লোকটা বলছিল যে, পানি খাই নেন, হ্যাঁ water। দ্বিতীয় সূত্র তোমরা একটু বলার চেষ্টা করো, কারণ জানা থাকলে গ্যালিলিও। ভালো এনিওয়ান তো জানো গ্যালিলিও দ্বিতীয় সূত্র তুমি কি কি এক্সপ্লেন করছিল? চেষ্টা করো, ভুল তো হইতেই পারে, চেষ্টা করো, এনগেজ হও। এনগেজ না হইলে তোমার তো জিনিসটা শিখতে পারবে না। তৃতীয় সূত্র ছিল কি, এই যে ফ্রি ফল করছে এই বেড়া, এই যে ফ্রি ফল করছে, এখানে ডি সমানুপাতিক কি, অর্থাৎ অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে সময়ের সাথে? বেগ বৃদ্ধি পাবে। মুক্তভাবে বায়ুশূন্য অবস্থায় একই উচ্চতা, মুক্তভাবে বায়ুশূন্য অবস্থায় যখন একটি বস্তুকে ছেড়ে দিচ্ছে, তখন বেগ অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। সমানুপাতিক। মানে কি সময় যত যাবে বেগ তত বাড়বে। বাড়তে থাকবে। হ্যাঁ, এটা বাড়ার কি কারণ আছে কি বলতে পারবা? বেগটা কেন বাড়ে? এর একটা বলের প্রভাবে বাড়ে, সেটা তোমরা এটা পড়ে আসছি না, বলো দেখি কার মনে আছে এটা পুরাণ পড়া? আমি এইটা পাইনি, হ্যাঁ আমাদের তো এইটা এগুলো ছিল না। আহ, ঠিক আছে, তোমরা এইটাই একটা নতুন চ্যাপ্টার। কারিকুলাম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এইটার পড়া দেখি নাই তো। মহাকর্ষ বল বলে একটা জিনিস আছে। হ্যাঁ, এটাই বলতে নিছিলাম। হ্যাঁ, মহাকর্ষ বলটা কখন, যখন যে কোনো দুটা বস্তুর মধ্যে, মনে করো তোমার এবং তোমার খাতার মধ্যে যে বল, সেটাও মহাকর্ষ বল। অভিক্ষিপ্ত বল হবে তখন যখন সেটা, মহাকর্ষ বল কি, যে কোনো দুটা র্যান্ডম বস্তু, যে কোনো দুইটা র্যান্ডম বস্তু হইলে সেটা মহাকর্ষ বল। অভিকর্ষ বল কখন হবে? অভিকর্ষ বল হবে তখন
তখন সেটা পৃথিবী এবং যে কোনো নিজের বস্তু, দিকে আকর্ষণ করবে। পৃথিবী অথবা যে কোনো বস্তু। মহাকর্ষ বল কি? যখন পৃথিবী কোনো কিছুকে নিজের দিকে মহাকর্ষ বল আকর্ষণ করে তখন সেটাকে অভিকর্ষ বল বলা হয়। তো এই যে বার্তা আছে, এই বাড়ার মুখ্য কারণ হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ। বল থাকলে ওই জায়গায় ত্বরণ থাকে, বুঝছো? অভিকর্ষজ বলের কারণে যে ত্বরণটা হয়, ত্বরণের কারণে বেগটা বৃদ্ধি পায়। আমরা তোমাদের কি বলছিলাম, ত্বরণ কি করে? ত্বরণ থাকলে, সমত্বরণ থাকলে কি হয়? বেগ বৃদ্ধি পায় বেগ সময়ের সাথে সম- সাথে। হ্যাঁ। হ্যাঁ, বেগটা সময়ের সাথে বৃদ্ধি পায়। তো এই যে অভিকর্ষজ ত্বরণ, এটা বাইর করছে নিউটন। নিউটনের কাজ করতে 1700 সালে, 1700 শতাব্দী মানে 18 শতকে কি করছে, 18 শতাব্দীতে করছে মানে 1700 সালে সামথিং এই সময়টার মধ্যে করছে। আর গ্যালিলিও এক্সপেরিমেন্ট হয়েছিল 1600 থেকে 1699 এর মাঝখানে। তো কি গ্যালিলি জানতো অভিকর্ষ ত্বরণ কি জিনিস? না। হ্যাঁ, জানতো। তো গ্যালিলি বলছে কি, বি অনুপাতিক টু মুক্তভাবে পরন্ত বস্তু, মুক্তভাবে বায়ুশূন্য অবস্থায় পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। মানে কি, ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিরকম? ব্যাপারটা কিরকম? ধরা যাক আমি একটা মুক্তভাবে একটা বল ফালাই দিলাম। কি করলাম? মুক্তভাবে আমি একটা বল নিচের দিকে ফালাই দিলাম। তখন ব্যাপারটা কিরকম হইব? তখন হইব কি, আমি মুক্তভাবে বল ফালাইলাম আর সাথে একটা স্টপ ওয়াচ নিলাম। স্টপ ওয়াচ নিয়ে আমি মাপা শুরু করলাম। প্রথম সেকেন্ডে এটা বেগ হবে 9.8 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে এটার বেগ হবে কত? 19.6 মিটার পার সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে। তৃতীয় সেকেন্ডে কি এটা কি বাড়বে, এবং কি অনুপাতে বাড়বে? আমি যখন V1/T1 V2/T2 করবো তখন যে অনুপাতটা সেটা সেম হবে। সেম হবে, যেমন 9.8 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 9.8, 19.6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 9. তো তখন এটা আবার আমি 9.8 এখানে যোগ করবো, তখন আবার 28.6 সামথিং আর কি হবে, যাই হবে আর কি, সেটার মান হবে কি 9 পয়েন্ট। মানে কি সবগুলোর অনুপাত কি সমান হইতেছে না? হ্যাঁ। তুমি কিভাবে লিখতে না, V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2 ইজ ইকুয়াল টু VN/TN, n সময় পর্যন্ত মনে করে নিলাম, তাহলে এটা কি কনস্ট্যান্ট। ওটাই আর কি ওনার দ্বিতীয় সূত্র ছিল। মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে তার যে বেগ সেটা সময়ের সমানুপাতিক। সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। ভেরি গুড, তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। দেখ, তোমরা একটু শিখতে পারছো কি কইলো। ঠিক আছে, এখন আমরা তার থার্ড সূত্রে যাবো। এর তৃতীয় সূত্রে কি বলছে? তার তৃতীয় সূত্রটা কি? এনিওয়ান? বর্গের সমানুপাতিক। হ্যাঁ, বর্গের, কিন্তু কে কার বর্গের সমানুপাতিক? তৃতীয় সম সূত্র ছিল, তৃতীয় সূত্র ছিল দূরত্ব। কি? হ্যাঁ, ত্বরণ, অতিক্রান্ত উচ্চতা বা ত্বরণ যেটাই বলো, অতিক্রান্ত উচ্চতা অতিক্রান্ত উচ্চতা কি? অতিক্রান্ত উচ্চতা, অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক। বা তার একটু সুন্দর মতো বলা যায়, কেমনে বলা যায়? তার মানে কি, মানে তোমরা একটা বেসিক আইডিয়া পাইছো যে জিনিসটা আমি যে ফালাইছি এটা যে উচ্চতায় গেছে এই বরাবর, যে উচ্চতায় গেছে সেটা কি সময়ের সমানুপাতিক, মানে কি যতটুকু দূরত্ব সে লম্বালম্বি ভাবে উল্লম্ব ভাবে অতিক্রম করবে সেটা তার সময়ের বর্গের, শুধু সময় না, সময়ের বর্গের, আমি যে ভুলটা ভাবে করতে সময়ের বর্গের সমানুপাতিক। আমি যদি এটা গুছিয়ে বলি, শুনছো, গুছিয়ে বললে ব্যাপারটা হবে স্থির অবস্থান থেকে, এই কথা বলে নিতে হবে, স্থির অবস্থান থেকে স্থির থাকতে হবে। সব ক্ষেত্রে থাকা তো লাগবে না। স্থির থাকতে হবে না, হ্যাঁ, সবগুলো ক্ষেত্রে ক্ষেত্রে থাকতে। সবগুলো ক্ষেত্রে স্থির থাকতে হবে, গতিশীল থাকা লাগবে না। হ্যাঁ, একটা ভালো পয়েন্ট, এটা এই সূত্র আমি ভুলে গেছি, স্থির অবস্থান। আমি ভুলে গেছিলাম, আমার মাথায় ছিল। স্থির অবস্থান থেকে মুক্ত ভাবে, কি বলছে? মুক্ত ভাবে, কেসে কিন্তু মুক্ত হবে, কেসে দুটো জিনিস থাকবে, স্থির অবস্থান আর কি মুক্ত ভাবে। স্থির অবস্থান আর মুক্ত ভাবে। প্রথম, তৃতীয়, তৃতীয়, তিন কেসেই স্থির অবস্থান আর কি
মুক্তভাবে 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 পড়ন্ত বস্তু পড়তে হইব নিচের দিকে। তিন কেসেই কি পড়বো, নিচের দিকে পড়বে। বায়ু শূন্য মুক্ত থাকা লাগবে না সবসময়? সবসময় বায়ু শূন্য থাকে না। 2 আর 3 এর কেসে বায়ু শূন্য না থাকলে সমস্যা নাই বিশাল, বাট প্রথম কেসে বায়ু শূন্য থাকতে হবে। কারণ 2 আর 3 তো আমি 2টা বস্তুর মধ্যে তুলনা করতেছি, আর 2 আর 3 আমি শুধুমাত্র একটা বস্তুর অবস্থান রেকর্ড করতেছি। তাই এখানে বায়ু শূন্য থাকাটা ম্যান্ডেটরি না, বাট বুঝতে পারলে ভালো। যেটা ধারা আছে যেটা করণটাকে অধিবাস করণটাকে প্রভাবিত করে, সামান্য হলে প্রভাবিত করে আর কি, বুঝছেন? তুমি যদি এখন এমন একটা বস্তু নিয়ে কাজ করো যে বস্তু মনে করো সারফেস এরিয়া বেশি, মানে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, তার ক্ষেত্রে যে বাধা, বায়ুর যে বাধা প্লবতা, বায়ু যেহেতু প্রবাহী পদার্থ, তাই বায়ুর একটা প্লবতা আছে। প্লবতার মানটা মনে করো একটু বেশি কিভাবে কাজ করবে, একটু ছায়া কাজ করবে, তাই না? শূন্যটা সবকিছু দিতে দাও, দিলাম বায়ু শূন্য দিলাম। বায়ু শূন্য ম্যান্ডেটরি না, বাট বায়ু শূন্য দিলা দেওয়া যায়। প্রথম কেসে বায়ু শূন্যটা ম্যান্ডেটরি। প্রথম কেসে বায়ু শূন্যটা কেন ম্যান্ডেটরি বুঝতে পারছি? হ্যাঁ, প্রথম কেসে বায়ু শূন্য ম্যান্ডেটরি কারণ দুটো ভিন্ন বস্তু, দুইটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ভিন্ন, দুইটার ভর ভিন্ন, তাহলে কি বায়ু শূন্য হইতেই হবে। আর প্রথম ক্ষেত্রে কিন্তু উচ্চতা সমান হইতেই হবে। আচ্ছা, তোমাদের শর্তগুলা আমি থার্ড লটা বোঝানোর পর প্রত্যেকটা শর্ত স্পেসিফাই করে দিই। স্থির অবস্থায় মুক্ত হবে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ান্তে, নির্দিষ্ট সময় শেষে আর কি, নির্দিষ্ট সময়ে হুম যে উলম্ব উচ্চতা মানে কি লম্বালম্বি বা ভার্টিক্যালি যে উচ্চতাটা সে অতিক্রম করে, যে উলম্ব উচ্চতা অতিক্রম করে অতিক্রম করে ওই সময়ের বর্গের সমানুপাতিক। এভরিওয়ান বুঝতে পারছো হ্যাঁ, কি বলছি? স্থির অবস্থায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে সময় যে উল- উলম্ব উচ্চতা অতিক্রম করে নিজের জন্য উপভোগ করতে পারে ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা কি? এটা আমার তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রের মাহাত্ম কি? মাহাত্ম সেকেন্ডে আমরা সম্পর্ক পাই অতিক্রান্ত উচ্চতা h এবং অতিক্রান্ত সময় t হইলে এটা কি অতিক্রান্ত উলম্ব উচ্চতা। কি অতিক্রান্ত উলম্ব উচ্চতা, আমার হাতের লেখায় বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? না, না, হ্যাঁ? এটা কি অতিক্রান্ত সময়। সম্পর্কটা কিরকম হবে? h সমানুপাতিক টু t স্কয়ার, মানে মানে হচ্ছে h1/t1 স্কয়ার ইজ ইকুয়াল টু hn/tn স্কয়ার সমান সমান k। এটি হচ্ছে সম্পর্ক। এটা কি? এটাই সম্পর্ক। বুঝতে পারছি সম্পর্কটা হ্যাঁ, হবে যেরকম h1/t1 স্কয়ার সমান সমান h2/t2 স্কয়ার সমান 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 h টু দি পাওয়ার n, সেকেন্ড, h টু দি পাওয়ার n, t টু দি টি টু পাওয়ার দি n পাওয়ার ইজ ইকুয়াল টু k সমানুপাতিক। ধ্রুবক, সমানুপাতিক বা ধ্রুবক। কে কেটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, বুঝতে পারছি? হ্যাঁ, তো তিনটা সূত্র আবার রিভাইজ করি। তিনটা সূত্র রিভাইজ করলে আজকের মতো আমাদের ক্লাসটা আমি শেষ করতে পারবো। তিনটা সূত্র কি ছিল? প্রথম সূত্রের শর্তগুলো আমি সুন্দর মতো লিখে দিই, তোমার সবাই খাতায় তুলবা কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমি কেন পড়াইতেছি? কালকে থেকে আমরা পরন্ত বস্তুর ম্যাথ শুরু করবো। আমাদের কালকে থেকে পরন্ত বস্তুর সংজ্ঞা সূত্র এগুলো আমরা কালকে থেকে করবো। প্রথম সূত্রে কি কি শর্ত ছিল? শর্তগুলো আমি আলাদা করে ডিফাইন করে দিই। কি কি শর্ত ছিল? মুক্তভাবে মুক্তভাবে বায়ু শূন্য অবস্থায় একই উচ্চতায় মুক্তভাবে বায়ু শূন্য অবস্থায়, মুক্তভাবে পরন্ত পড়তেছে নিচে দিকে, মুক্তভাবে পরন্ত বায়ু শূন্য অবস্থায় বায়ু শূন্য অবস্থায় একই উচ্চতায় একই উচ্চতায় একই সময়ে না একই উচ্চতায় যে কোনো বস্তু মুক্তভাবে বায়ু শূন্য অবস্থায় একই উচ্চতায় হতে যে কোনো দুইটি বস্তু যদি ছেড়ে দেওয়া হয়,
তাহলে তারা একই সময় নিচে পড়ে। হ্যাঁ, তাহলে তারা একই সময়ে নিচে নেমে আসে। তারা একই সময়ে ভূপতিত হয়, নিচে পড়ে বা ভূপতিত হয়। বুঝতে পারছি? হ্যাঁ, এটা থেকে প্রথম সূত্র। শর্তগুলা এই যে এখানে দিয়ে দিচ্ছি, শর্তগুলো এটা হচ্ছে শর্ত, এগুলো হচ্ছে গিয়ে শর্তগুলা বলে নিবা শুরুতে। আমরা এখান থেকে শর্তগুলো বলবো। মুক্তভাবে বায়ুশূন্য অবস্থায় একই উচ্চতায় যে কোনো দুইটি বস্তু ছেড়ে দেওয়া হলে তারা একই সময়ে ভূপতিত হয়। নিচে পড়ে। হ্যাঁ, নিচে নেমে আসে বা নিচে পড়ে, সেটা সুন্দর মানে বলা যায়। বুঝা লাগবে সুন্দরভাবে, যদি ভাষাটা সুন্দর হয়। ভাষা সুন্দর হলে কি মনে করো তার নাম্বার একটু বেশি দিতে পারে। দ্বিতীয় সূত্র কি? বেগ ও সময়ের সমানুপাতিক। বেগ এবং সময় কি? সমানুপাতিক। বেগ এবং সময় সমানুপাতিক। শর্তগুলো কি কি ছিল এভরিওয়ান? মুক্তভাবে মুক্তভাবে বস্তু একই মুক্তভাবে পড়ন্ত স্থির অবস্থা হতে, মুক্তভাবে স্থির অবস্থায় পড়ন্ত বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক। বুঝতে পারছি? বেগ সময়ের সমানুপাতিক মানে কি? ভি সমানুপাতিক টু টি। এটা ম্যাথমেটিক্যালি কিভাবে লেখে? এটা ম্যাথমেটিক্যালি লেখে v1 বাই t1 ইজ ইকুয়াল টু v2 বাই t2 ইজ ইকুয়াল টু v3 বাই t3। ধ্রুবক। এভরিওয়ান বুঝছো এটা? জি। হ্যাঁ এখন তৃতীয় সূত্র। শর্তগুলো কি? স্থির স্থির অবস্থা অবস্থা থেকে মুক্তভাবে পড়ন্ত নির্দিষ্ট সময়ে উলম্ব উচ্চতা শর্তগুলো আগে বলো। শর্ত হচ্ছে স্থির অবস্থা কি? প্রথম শর্ত হচ্ছে স্থির অবস্থা স্থির অবস্থা। তৃতীয় শর্ত কি? মুক্তভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে উলম্ব উচ্চতা অতিক্রম করে সেই সময়ের সেটা কি? সেটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময়ের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছি? তো এর মানে এটা কি হবে? এর মানে এর সমানুপাতিক টু টি স্কোয়ার। ম্যাথমেটিক্যালি লিখলে জিনিসটা হবে h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার ইজ ইকুয়াল টু h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার ইজ ইকুয়াল টু কি? পুরো জিনিসটা একটা ধ্রুবক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা কি ক্লাসটা বুঝছো সবাই? জি জি। স্যার